আজকের গল্প মিঠু রায় চক্রবর্তীর লেখা সহধর্মিণী। সায়নকে বিয়ে করার অপরাধে শ্বশুরবাড়িতে স্থান হয়নি অমৃতার। যেদিন প্রথম সায়নের বউ হিসেবে শ্বশুরবাড়িতে পা রাখে, সেদিনই অমৃতার রাশভারী শ্বশুরমশাই দেবপ্রিয়বাবু ছেলে সায়নকে বলেছিলেন, তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও সেই তুমি মেয়েটাকে বিয়ে করে আনলে। আমাদের চাটুর্যে বংশে এখনো পর্যন্ত কেউ কখনো নিচু জাতের মেয়েকে বিয়ে করেনি, আর সেই তুমি নিজে কুলীন ব্রাহ্মণ হয়ে কায়স্থের মেয়েটাকে এবাড়ির বউ করে আনলে। দুপাতা ইংরেজি শিখে কি নিজেকে খুব আধুনিক মনে করেছ? একবারও আমাদের কথা, পরিবারের মান সম্মানের কথা চিন্তা করলে না? বংশ পরম্পরায় আমরা কুলীন জমিদার বংশ। বাড়ির কুলদেবতা রাধা গোবিন্দ। বাড়িতে নিয়মিত দোল, ঝুলন, রাস উৎসব হয়। প্রতি বছর দুর্গা দালানে মা সিংহবাহিনীর পুজো হয়। এতে বাড়ির মেয়ে বউরা অংশগ্রহণ করে। সেখানে এই কায়েতের মেয়েটার কাজ কি? নিজের বিবেক বুদ্ধি কি এই মেয়েটার পায়ে বিসর্জন দিয়েছিস? শ্বশুরের কথাগুলো শুনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল অমৃতা। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। সায়ন তার বাবাকে বোঝাবার চেষ্টা করে, বাবা, এভাবে কথা বলো না প্লিজ। অমৃতা এখন তোমার পুত্রবধূ। ওকে প্লিজ কায়েতের মেয়ে এভাবে বলো না। আর তোমাকে ও মাকে তো আমি অনেকবার বুঝিয়েছি বাবা, যে আমি অমৃতাকে সেই স্কুল জীবন থেকেই ভালোবাসি। ওকে ছেড়ে তোমাদের পছন্দ মতো কুলীন ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করা কোনো দিনই সম্ভব ছিল না আমার পক্ষে। আর তাছাড়া এখন জাতপাতের ভেদাভেদ কেউ করে না। তোমরা তো জানোই অমৃতা কত ভালো মেয়ে। সায়নকে কথাটা শেষ করতে না দিয়ে তার মা সুপ্রভা দেবী চেঁচিয়ে ওঠেন, কে কি মানে না মানে তা জেনে আমার কাজ নেই বড় খোকা। আমি জাতপাতের ভেদাভেদ মানি, তোর ঠাকুমা মানে। সব জেনে শুনে তুই কোন আক্কেলে অম্বিকা সেনের মেয়েকে বিয়ে করে এবাড়ির বউ করে আনলি? আমি বেঁচে থাকতে ওই মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে কখনো মেনে নেব না। আমি 3 বেলা গোবিন্দের পুজো করি, কুলীন ব্রাহ্মণের মেয়ে এবং কুলীন ব্রাহ্মণের বউ। নিচু জাতির কারোর হাতে আমি জীবনে কখনো অন্ন জল গ্রহণ করব না। আমার ঘরে কখনো এ মেয়ের স্থান হবে না। মায়ের কড়া কথাগুলো শুনে সায়ন বলে, আমি জানতাম এমনটাই হবে, তাই আমার স্কুলের কাছে একটা বাড়ি ভাড়া নিয়েছি। অমৃতাকে নিয়ে আমি ওখানেই থাকবো। এ বাড়িতে এসেছিলাম তোমাদের আশীর্বাদ নিতে। এরপর সায়নের পিছনে পিছনে অমৃতা শাশুড়ি ও ঠাকুমা শাশুড়িকে প্রণাম করতে গেলে সায়নের ঠাকুমা 3 দফা পিছিয়ে বলেন, থাক থাক বাছা, আর প্রণাম করতে হবে না। এখন ছুঁয়ে দিলে এই অবেলায় আর স্নান করতে পারবো না। শাশুড়ি মা কেঁদে বলেন, অলক্ষী, নিচু জাতের মেয়ে, তোর মনের ভেতর এত পাপ ছিল? আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিলি? জীবনে কখনো সুখী হবি না, আমি বলে দিচ্ছি। শাশুড়ির কথায় চমকে ওঠে অমৃতা। সায়ন অত্যধিক রেগে গিয়ে অমৃতার হাত ধরে টেনে নিয়ে চ্যাটার্জি বাড়ির বাইরে পা রাখে। বাড়ির কুলদেবতা রাধা গোবিন্দজিকে এবং মা সিংহবাহিনী মন্দিরে আর প্রণাম করা হয় না অমৃতার। এরপর সায়নের সঙ্গে 2 কামরার ভাড়া বাড়িতে সে সংসার পাতে। প্রথম প্রথম সায়নের সঙ্গে ও বাড়ির কারোর যোগাযোগ ছিল না। তারপর হঠাৎ সায়নের ঠাকুমা মতিবালা দেবীর শারীরিক অবস্থার অবনতি হলে বড়নাতি সায়নের খোঁজ পড়ে। দেবপ্রিয়বাবু নিজের সব রাগ জেদ বিসর্জন দিয়ে মুমূর্ষ মায়ের ইচ্ছে পূরণ করতে
খোঁজ করে ছেলের ভাড়া বাড়িতে আসেন, ছেলেকে বাড়িতে ফিরে যেতে বলেন। এভাবে ও বাড়িতে সায়নের পুনরায় যাতায়াত আরম্ভ হয়। অমৃতাকে কিন্তু বাড়ির সবাই ব্রাত্য করে রাখে। এরপর অবস্থার পরিবর্তন হয় অমৃতার মা হওয়ার খবরে। এবার ঠাম্মার মধ্যস্থতায় অমৃতা এই চ্যাটার্জি বাড়িতে আসে। সায়ন প্রথমে অমৃতাকে বাড়িতে আনতে রাজি হয়নি, কিন্তু নিজের বাবা মায়ের অনুরোধে শেষ পর্যন্ত অমৃতাকে বাড়িতে নিয়ে আসে। সায়নের বাবা মা নিমরাজি হয়ে বৌমাকে মেনে নেন। অমৃতা এতেই খুশি। সে কখনোই চায়নি বাড়ির বড় ছেলে শুধুমাত্র তার জন্য বাবা মা ঠাকুমা পুরো পরিবার ছেড়ে বাইরে থাকুক। তাই সে সায়নকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়। দেখো, বাবা মা ঠাকুমা প্রাচীনপন্থী মানুষ, তাদের পক্ষে এত তাড়াতাড়ি নিজেদের পুরনো ধ্যান ধারণা ছুঁড়ে ফেলে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয়। ওনারা যে আমাদের বাড়িতে ফিরে যেতে অনুরোধ করেছেন, এটাই অনেক। ওনাদের একটু সময় দাও, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। অমৃতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে ফেরে সায়ন। তারপর তাদের একটি ফুটফুটে ছেলে হয়। নাতির মুখ দেখে আনন্দে গলে পড়ে অমৃতার শ্বশুর শাশুড়ি। বড় করে নাতির জন্য রাধা গোবিন্দের পুজো দেন, মুখে ভাতের অনুষ্ঠান করান সুপ্রভা দেবী। আমার নাতি, আমার বংশধর, আমার কুলপ্রদীপ ইত্যাদি সম্বোধনে নাতিকে ভরিয়ে দেন। বৌমা অমৃতার হাত থেকে এক প্রকার নাতিকে টেনে ছাড়িয়ে নিজের বুকের মধ্যে চেপে ধরেন। আমার বড় খোকার খোকা, আমাদের চাটুর্যে বংশের উত্তরাধিকারী। অমৃতা মুখ টিপে মুচকি হাসে। এত আনন্দ, এত অনুষ্ঠানের মাঝেও সে ব্রাত্য থাকে, কায়েতের মেয়েই থেকে যায়। রাধা গোবিন্দের পুজোর জোগাড় করা বারণ, ভোগ রান্না করা বারণ। দুর্গা পুজোর ভোগ রান্না, ঠাকুরের কাজ সব কিছু করা বারণ। এমনকি বাড়ির রান্নাঘরে ঢোকা পর্যন্ত বারণ। বাড়িতে একজন বাল্য বিধবা ব্রাহ্মণ রাঁধুনি আছে, তিনি দুবেলা রান্না করেন। এই সব নিয়মের প্রচণ্ড বিরোধিতা করে সায়ন। মাকে স্পষ্টতই বলে, এক বাড়ির মধ্যে থেকে অমৃতাকে যদি সবার থেকে আলাদা করে রাখবে, তাহলে আমাদের এখানে ডেকে আনলে কেন? আমরা তো বাইরেই ভালো ছিলাম। তোমরা থাকতে তোমাদের বাছবিচার আর ব্রাহ্মণত্বের অহংকার নিয়ে। রাগী সায়নকে সামলাতে চেষ্টা করে অমৃতা, কারণ নারীর সেই চিরাচরিত মেনে নেওয়া এবং মানিয়ে নিয়ে সংসার বাঁচানোর প্রচেষ্টা। বাড়িতে মা ছেলের তাকে কেন্দ্র করে এই তর্কাতর্কি একদম ভালো লাগে না অমৃতার। সুপ্রভা দেবী বলেন, আমি বেঁচে থাকতে ঠাকুর মন্দিরের কাজ, ভোগ রান্নার কাজ বড় বৌমাকে করতে দেব না। আর আমি ও তোমার ঠাকুমা বড় বৌমার হাতে জল গ্রহণ করব না। এটাই আমার শেষ কথা, এরপর তুমি বুঝে নাও। এই সমস্যার সমাধানে নামতে হয় দেবপ্রিয় বাবুকে। তিনি বৈষয়ী লোক, খুব ভালো করেই বোঝেন ভবিষ্যতে শেষ বয়সে তাদের বড় পুত্র সায়নী ভরসা। ছোট পুত্র অয়ন পুনেতে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ভবিষ্যতে সে কখনোই এই গ্রামে তাদের কাছে থাকতে আসবে না। বুড়ো বয়সে এই গ্রামের বাড়ি, বিষয় আশয়, ঠাকুর দেবতার পুজো, তাদের দায় দায়িত্ব সব কিছু তাদের এই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পুত্র সায়নকে সামলাতে হবে। সেই জন্য ছেলে বৌমাকে বুঝিয়ে এ বাড়িতে নিয়ে এসেছেন তিনি। এখন তার বৃদ্ধা মা ও জেদি গিন্নির বৌমার পিছনে সর্বক্ষণ লেগে থাকার কারণে ছেলে নাতিকে হারাতে চান না তিনি। তাই বুদ্ধি করে গিন্নিকে বললেন, বুঝলে গিন্নি, এখন দাদু ভাইয়ের ভীষণ যত্ন আত্তি করতে হবে।
ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতে হবে। তারপর সবসময় জল গরম, দুধ গরম এসব করতে হবে। তাই বাড়িতে সিঁড়ির পাশে একটা নতুন রান্নাঘর করব ভাবছি। এই রান্নাঘরে গ্যাসের উনান বসাবো। ওই যে কলকাতায় থাকে বিভাসদা, ওদের বাড়িতে এনেছে গ্যাসের উনান, দেখেছি। খুব তাড়াতাড়ি কাজ হয়। বৌমা আধুনিক মেয়ে, গ্যাসের উনানে রান্না করতে জানে। দাদু ভাইয়ের কাজগুলো করে নেবে। স্বামীর কথার উপরে কিছু বলতে পারেন না সুপ্রভা দেবী। বাবার সঙ্গে যুক্তি করে এরপর বাড়িতে নতুন রান্নাঘর করে, গ্যাস ওভেন আনে, পাইপলাইনে জলের ব্যবস্থা করে সায়ন। সামনে বাবাকে রেখে সে অমৃতার জন্য সমস্ত সুযোগ সুবিধা করে দেয়। এরপর সময় কেটে যায় দ্রুত গতিতে। অমৃতা ধীরে ধীরে সংসারে নিজের জায়গা করে নেয়। এখন দুবেলা অমৃতার হাতের কড়া চা না হলে চলে না তার শ্বশুরমশাইয়ের। দুবেলা জলখাবারও ছেলে নাতির সঙ্গে বসে তিনি সেরে নেন। ছোট ছেলে অয়নের বিয়ের পর থেকেই তাদের গ্রামের বাড়িতে আরো অনেক মডার্ন জিনিসপত্র এসেছে। বড় এলইডি টিভি, ফ্রিজ, ডাইনিং টেবিল, মাইক্রো ওভেন, সব কিছু। ছোট ছেলে বছরে একবার পুজোর সময় বাড়িতে আসে। ছোট বৌমা আবার অবাঙালি, পুনের মেয়ে। এতে অত্যন্ত ব্যথিত হয়েছেন সুপ্রভা দেবী। কতদিন ছোট পুত্রের সঙ্গে কথা বলেননি, কিন্তু অয়ন মায়ের এই পাগলামি হেসে উড়িয়ে দিয়েছে। ছেলে সৌরভের পর অমৃতার কোল জুড়ে এসেছে ফুটফুটে কন্যা রাই, দাদু ঠাকুমার নয়নের মণি। দুই পুত্র কন্যা নিয়ে অমৃতা আজ ভরপুর সংসারী। অতীতের তিক্ততা ভুলে নিজের ভালোবাসা দিয়ে সকলের মন জয় করে নিয়েছে সে। কিন্তু আজ পর্যন্ত শাশুড়ির বজ্রকঠিন মনের হদিশ সে পায়নি, আর অনুমতি পায়নি সাবেক রান্নাঘরে ও ঠাকুর ঘরে যাওয়ার। সেদিন ছোট পিসি শাশুড়ির কাছে তার শাশুড়ির বলা কথাগুলো শেলের মতো আঘাত হানে তার বুকে। তার শাশুড়ি বলছিলেন, আর পারছি না ঠাকুরজি, শরীরে হাজারটা রোগ ধরেছে, ভালো হাঁটতে পারি না, বাতের ব্যথা। কিন্তু এই বয়সেও রোজ স্নান করে রাধা গোবিন্দের চরণে ফুল তুলসী দিতে হয়, রাধা গোবিন্দের ভোগ দিতে হয়। রাঁধুনি বামনি না এলে নিজে হাতে হাত পুড়িয়ে দুটি ভাতে ভাত ফুটিয়ে নিতে হয়। বুড়ি রাঁধুনি বামনি এখন যাচ্ছে তাই রাঁধে। নুন নেই, তেল নেই, খাবারের কোনো স্বাদ নেই, মাছ তো মুখে দেওয়া যায় না। কতদিন যে ভালো করে খাইনি ঠাকুরজি। ওদিকে তোমার দাদাকে দেখো, দিন রাত পায়ের উপর পা তুলে টেবিলে বসে ঠ্যাং দুলিয়ে নাতি নাতনির সঙ্গে মুরগির ঠ্যাং চিবোচ্ছে। আবার বলে বৌমার হাতে রান্না একবার খেয়ে দেখতে পারতে গিন্নি, যেন অমৃত। আমার কি ইচ্ছে করে না বলো ঠাকুরজি? আমার তো এখন বউ রান্না ভাত খাওয়ার কথা, কিন্তু আমার পোড়া কপাল। এক বউ হলো কায়স্থ, আর একজন তো অবাঙালি। কি জাত বাবা কে জানে। আমি মরে গেলেও অমন বউদের হাতে জল খেতে পারবো না। শেষ বয়সে কি বাপের কুলের শ্বশুর কুলের 14 পুরুষকে নরকবাস করাবো নাকি? রাম রাম রাম। শাশুড়ির কথা শুনে আজও চোখে জল নামে অমৃতার। শুধু ব্রাহ্মণ কন্যা নয় বলে আর কত সহ্য করবে সে? শাশুড়িকে তার বলতে ইচ্ছে করে, মা, আপনি আপনার রাধা গোবিন্দের সম্বন্ধে সবকিছু জানেন। আপনার রাধা গোবিন্দকে আপনি বোঝেন কি? ভগবান কে আপনি জানেন না, বোঝেন না, চেনেন না। শুধু ভক্তির নামে কতগুলো আচার আচরণ পালন করেন। গোবিন্দজি কখনোই জাতপাতের বিচার করেন না। ক্ষত্রিয় সন্তান হয়েও তিনি গোয়ালা ঘরে লালিত পালিত।
তিনি ভক্তের ভগবান, মধুসূদন হরি, সকল জাতপাত ভেদাভেদ সংকীর্ণতার ঊর্ধ্বে। কিন্তু আপনাকে আমি বোঝাবো কিভাবে? রাধা গোবিন্দ ঠিক একদিন আপনাকে সব বুঝিয়ে দেবেন। সময়ের সঙ্গে সঙ্গে আরো বৃদ্ধ বৃদ্ধা হয়ে পড়েন দেবপ্রিয়বাবু ও সুপ্রভা দেবী। তারপর হঠাৎ একদিন বাথরুমে পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেন সুপ্রভা দেবী। কলকাতায় নার্সিংহোমে ভর্তি হতে হয়। সেখানেই কোমরের অপারেশন হয়। অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে এবং ছেলেদের চাপে পড়ে নার্সিংহোমের খাবার মুখে তুলতে হয় তাকে। এরপর বাড়িতে ফিরেও ডাক্তারি মতে খাওয়া দাওয়া করতে হয়। বাড়িতে বামুনদির হাতের ভাত তরকারি মুখে দিয়েই তা থুতু করে ফেলে দেন সুপ্রভা দেবী। ছেলেকে বলেন, হাসপাতালে রান্নাগুলো কি সুন্দর ছিল বড় খোকা, কত তৃপ্তি করে খেতাম। এবারই রান্না মুখে দেওয়া দায়। তুই বড় বৌমাকে বল আমাকে রেঁধে দেবে। তোর বাবা বলে বৌমার রান্না নাকি অমৃত, আমি খেয়ে দেখব। সায়ন হেসে বলে, মা তোমার জাত যাবে না? বৃদ্ধা হেসে জবাব দেন, হাসপাতালে থাকার সময়েই আমার জাত চলে গেছে, আর কটা দিনই বা বাঁচব। শেষ জীবনে ভালো মন্দ দুটো খেয়ে দিয়েই বাঁচি। এরপর বৌমার হাতে রান্না খেয়ে আঙুল চাটতে থাকেন সুপ্রভা দেবী। তারপর প্রায় প্রতিদিনই নাতি নাতনির মতো বৌমার কাছে এটা সেটা খাবার খাওয়ার বায়না করেন। এখন আবার নাতি সৌরভ ঠাকুমাকে ইয়ার্কি করে বলে, কি গো বামুন বুড়ি, শেষ বয়সে সেই কায়েতের মেয়ের হাতে জল খেতে হলো? কেমন লাগছে কায়েতের মেয়ের রান্না? আরো বলে, হে হে হে, বামুন বুড়ির জাত গেল, কায়েতের ছোঁয়া খেয়ে বুড়ি এবার নরকে যাবে। নরকে যমদূতরা গরম তেলে তোমাকে পকৌড়ি ভাজবে। বৃদ্ধা চোখ পাকিয়ে বলেন, কায়েত? কে কায়েতের মেয়ে? বড় বৌমার তো অনেক দিন আগেই গোত্রান্তর হয়ে গেছে, এখন আমাদের হয়ে গেছে। মেয়েদের একবার গোত্রান্তর হলে আর দোষ নেই। এই কথাটা যদি আগে বুঝতে ঠাকুমা, তাহলে সারা জীবন কায়েতের মেয়ে বলে আমার মাকে খোঁটা দিতে না। ঠাকুমা ও নাতির খুনসুটি দেখে খুব হাসে সায়ন ও অমৃতা। মা নাতির কাছে বেশ জব্দ হয়েছে দেখো অমৃতা। অমৃতা উদাস হাসে। শাশুড়ির দুর্ব্যবহারগুলো আরো বেশি করে মনে পড়ে। তবে এবছরের পুজোর সময় দুর্গা দালানে উঠে মা দুর্গার ভোগ রান্নার অধিকার পায় অমৃতা। শাশুড়ি ঠাকুর ঘরের সব চাবি, বাসনপত্র, ঠাকুরের গয়না বৌমার হাতে তুলে দিয়ে বলেন, বৌমা, আমি বেঁচে থাকতে থাকতেই এ বাড়ির এই পুরনো প্রথাটা ভেঙে দিয়ে যেতে চাই। আজ থেকে এ বাড়ির যাবতীয় দায়িত্ব এবং মা সিংহবাহিনীর পুজো ও রাধা গোবিন্দর পুজোর দায়িত্ব সব তোমার। অনেক দিন জাতপাতের ভেদাভেদ দেখিয়ে পক্ষপাতিত্ব করে তোমাকে দূরে সরিয়ে রেখেছিলাম বৌমা। আজ সব ভেদাভেদ ঘুচিয়ে দিলাম। তুমি আমার ঘরের লক্ষ্মী মা। পারলে তোমার এই বৃদ্ধ শাশুড়ি মাকে তার পূর্বকৃত ভুলের জন্য ক্ষমা করো। শাশুড়ির হাত দুটো ধরে তার চরণ স্পর্শ করে অমৃতা। আর এবারের পুজোতে সবচেয়ে বেশি খুশি হয় সায়ন। সে লাল পাড় সাদা শাড়ি পরিহিতা, গা ভর্তি সোনার গয়না পরিহিতা, ঠাকুর দালানে বসে পুজোর কাজ করতে থাকা অমৃতার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। যাক, এতদিনে তার স্বপ্নটা সার্থক হলো। অমৃতা আজ চ্যাটার্জি বাড়ির বউ হিসেবে পরিপূর্ণভাবে মর্যাদা পেল। গল্পটি আপনাদের কেমন লাগলো
কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।